ওই পত্রের মধ্যেই সীমিত থাকছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেবার বিষয়টি থাকছে না। গুরু নির্দেশ অনুযায়ী চলা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তাতে করে মনের স্বচ্ছতা বিষয়টা না এসে বুদ্ধির খুঁটিনাটি কিছু বোঝার, বুঝে নেওয়ার এই ক্ষমতাটি বাড়ে আর কি। আর এই ক্ষমতাটি বাড়ে, তার সাথে সাথে অহংবোধটি সূক্ষ্ম অথচ জোরালো হয়। সেই জোরালো অহংবোধ কখনোই আর গলার জন্য তৈরি হয় না। গলার মানে এর পরের ধাপে যে নিজেকে বিলয় বা বিলীন করার ব্যাপারটি তখন স্বাভাবিকভাবে আর ঘটে না। এই হলো বিষয় আর কি। মানে হ্যাঁ বলুন বলুন। মানে সাথে একটি মানে মূল যে বিষয় সেটি সেবা বা কর্মটির মধ্য দিয়ে অনুভব করার ব্যাপার। একদম নিশ্চিত। মানে মস্তিষ্ক দিয়ে বা বুদ্ধি দিয়ে মানে বোঝার চেষ্টা করাটা ভুলই হয়। হ্যাঁ, তার কারণটা কি? কর্মের মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে। হ্যাঁ, তার কারণটা কি? মস্তিষ্ক বা বুদ্ধি দিয়ে বুঝছি কোন মস্তিষ্ক দিয়ে? যে মস্তিষ্ক দিয়ে আমরা জগৎ ব্যবহারের কাজগুলো করছি মাথা খেলিয়ে, যার মধ্যে রাগ দেশের স্থূল সংস্কার আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ভেতরে ভেতরে। এবার সেই মস্তিষ্ক দিয়ে যদি আমি কোনো কনক্লুশনে পৌঁছতে চাই, উপসংহারে পৌঁছতে চাই, উপসংহারটা সবসময় নিজের কর্তা ভাবের সাপেক্ষে বা সপক্ষে আনার একটা চেষ্টা থাকবে, অথচ মূল অনুভূতিতে কর্তা ভাবটাই তো বিলয় হওয়ার ব্যাপার থাকছে। আর যথার্থ সেবার যে প্রণালী ঋষিদের হতে যেটা আমরা পেয়েছি বা উপনিষদ থেকে যেগুলো জানতে পারি, সেখানে গুরু আশ্রমে যাওয়া, যারা গৃহত্যাগ করে এসছেন তাদের কথা বলছি, সেইভাবে যেমন যেমন এই সময় এই কাজটি, এই তারপরে এই সেবাটি, ওইটি করছেন, আর তার সঙ্গে যদি কোনো কিছু শব্দ দিয়ে থাকেন সেইটি অন্তরে অন্তরে স্মরণ করছেন, যদি দিয়ে থাকেন গুরু। আর যারা গৃহস্থ জীবনে আছেন সেখানকার কর্তব্য কর্মগুলো ঠিক ঠিক শুদ্ধভাবে সেবা হিসেবে করার চেষ্টা করছেন, সেটি কত সুন্দরভাবে হয় এবং ফলটাকে সমর্পণ করার কৌশলটা শিখিয়ে দিয়েছেন গুরুদেব। আর যিনি শিখছেন তিনি ওই বিষয়টাকে হার্দিকভাবে শিখছেন, মানে হৃদয় থেকে আর কি। বুদ্ধির প্রাধান্যটা গৌণ, বুদ্ধির হৃদয়ের অনুসারী তখন আর কি। গুরু বাক্যটা সেই ক্ষেত্রে মূল, মানে এই ক্ষেত্রে আলো আর কি। ওই আলো অনুযায়ী আমি চলবো, চলতে চলতে যদি বুঝতে নাও পারি সেদিকে খুব বেশি মাথা খেলানোর দরকার নেই। চলতে চলতে পরের ধাপ পরিষ্কার হবে আপনা আপনি পরিষ্কার হবে। এই বিষয়টা পরম্পরাটা যেহেতু আস্তে আস্তে সরে গেছে, ওই শাস্ত্র চর্চাটি থেকে গেছে। এবার শাস্ত্র চর্চার ফলে অহংভাবটি পুষ্ট হয়ে আসল আনন্দ না পেয়ে তখন বিভিন্ন দেশ ভাব অর্থাৎ বিদ্বেষ ভাবটা এক সম্প্রদায়ের সঙ্গে আরেক সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে দেখা যায় আর কি। দেখা যাচ্ছে মানে ব্যাপারটা তাত্ত্বিক হয়ে গিয়ে সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তাত্ত্বিক হয়ে গেলে জ্ঞানের প্রবাহ মানে কর্মের মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে, ততক্ষণ সেটি প্রাণবন্ত। হ্যাঁ, এরকম তার শক্তিটা তখন বোঝা যাবে, কিন্তু ওই তত্ত্বের মধ্য দিয়ে তার শক্তিটা হারিয়ে যাচ্ছে। আর একটা সময় পর ওই তাত্ত্বিক চর্চাটিও তখন আলুনি বা বোঝা ভার হিসেবে মনে হয়, কেন তাত্ত্বিক চর্চাটা করছে। আমাদের সাংসারিক মানুষের তো সেই সাধু সঙ্গ বা সেই আশ্রমিক পরিবেশ সব সময় নেই, তাহলে আমাদের তো শুধু নাম স্মরণ এইটাই ভরসা। হ্যাঁ, তো এগিয়ে যাওয়া। হ্যাঁ, এইখানে ওই নাম স্মরণটিকে যখন আমি হৃদয় দিয়ে ওটাকে আঁকড়ে ধরবো, আর যে কাজগুলো আমার শরীর দ্বারা হচ্ছে সারাদিন আর কি, ওই কাজগুলোকে আমি যতদূর সম্ভব আপ্তবাক্য অনুযায়ী, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী তার সাথে তাল রেখে করার চেষ্টা করব, সময় এর সাথে যোগ রেখে, তাল রেখে, তার দ্বারাই হ্যাঁ চিত্ত, অবশ্যই চিত্তশুদ্ধিটা আসবে। আর চিত্তশুদ্ধিটা আসলে তার লক্ষণটা কি? অন্য কাউকে হেয় করে নিজে তৃপ্ত হওয়ার যে টেন্ডেন্সি ভেতরে, ওই টেন্ডেন্সিটা পরিবর্তিত হবে। হ্যাঁ, ওটা লয়প্রাপ্ত হবে। উল্টো দিক থেকে বৌদ্ধিক বিকাশ হলে বিষয়টি উল্টো হবে আর কি। অসাধারণ সুন্দর বাবা, অসাধারণ ব্যাখ্যা। অনেক প্রণাম, অনেক প্রণাম। ঠিক আছে, আমি আমার চুপ করছি, আরো ভক্তরা আছে। প্রণাম। ধন্যবাদ সকল।
হ্যাঁ বলতে পারেন। সুমন হাত তুলেছেন? হ্যাঁ গুরুদেব। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ গুরুদেব, বলছি এই নাম জপ করার পরে আমি দেখতে পাচ্ছি আমার একটু ঘুম হালকা করে কমে গেছে, খুব বেশি নয়, একটু করে, একটু মনে হচ্ছে কমে গেছে। কারণ রাতে যখন আমি আগে ঘুমাতাম তখন বেডে যাওয়ার সাথে সাথে আমার ঘুম আসতো, এখন সেটা দেখি ঘুম সাথে সাথে আসে না, কিন্তু ওই মেডিটেশন মানে জব করার সময় যে স্থিতি আসে হালকা ভাবে সেটা একটু আসে, ওই কারণে ঘুমটা আসতে একটু সময় লাগে। এটা কি ঠিক হচ্ছে গুরুদেব? বুঝতে হ্যাঁ পারছি না, তাই এটা হ্যাঁ একটা এটা ঠিক প্রশ্ন করে হচ্ছে। ভাবতে হবে। এটা ঠিক হচ্ছে। ঘুমের বিষয়টা আসলে তো একটা তমগুণের অবস্থা, যেটা আমাদের শরীরের মধ্যে তো তম রজ সত্য সব মিলিয়ে মিশিয়ে আছে। তো ঘুমের অবস্থাটা সাধারণত তমগুণের অবস্থা। তমগুণ মানে এখানে বেহুঁশ অবস্থা আর কি, বেহুঁশ। এইবার মন্ত্র স্মরণ করতে করতে ধীরে 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 সূক্ষ্ম স্নায়ুতে জেগে থাকার ক্ষমতাটা একটু একটু করে আসে। সূক্ষ্ম স্নায়ুতে জেগে থাকার ক্ষমতাটা যেমন যেমন আসে, সেটা একটু একটু করে যেমন বাড়তে থাকে, তখন তমগুণের ওই যে ডেন্স বা প্রগাঢ় যে বেহুশের অবস্থা, তার মধ্যে থেকে সেই অনুপাতে কিছুটা কিছুটা মাইনাস হয়। মাইনাস হয় মানে এই যেটা আপনি এখন অনুভব করছেন, ঠিক ঘুমের আগের মুহূর্তে সাধনের মতোই কিছুটা নাম স্মরণের অবস্থার মতো হালকা হয়ে হয়ে এবার কোন একটা সময় যেন হারিয়ে গেলাম। কখনো কখনো ওই হারিয়ে যাওয়াটাও যেন একটু পাতলা, আগের মতো ঘন নয়। এই যে অবস্থাটা, এইটা এই ক্ষেত্রে খুব হ্যাঁ হ্যাঁ। স্বাভাবিক। যখন এটা আরো জোরালো হয়ে যাবে তখন গভীর ঘুমটা একটু একটু কমে যাচ্ছে, এই কারণে শারীরিক অস্বস্তির বিষয়টাও আর থাকবে না পরে। যদি এখন সামান্য থাকে পরে থাকবে না এগুলো। এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর হ্যাঁ গুরুদেব, আরেকটা আমার কোশ্চেন, সেটা হলো যিনি কিংবা যারা আহ, এখনো দীক্ষা পাননি, তারা কি ওম যুক্ত মন্ত্রটা কখনো কি গডের সামনে কি বলতে পারেন? হ্যাঁ নাম জপা নয়, জাস্ট প্রে করছে ওম যুক্ত, হ্যাঁ সেটা কি করা যেতে পারে? হ্যাঁ শাস্ত্রে তো এই ক্ষেত্রে নিষেধ রয়েছে আর কি। মানে কোনো কোনো রকম বীজ মন্ত্র জপ করা গুরু হতে প্রাপ্ত না হলে শাস্ত্রের সেই ক্ষেত্রে নির্দেশ এইরূপ দেওয়া আছে যেন না করা হয় আর কি। এবার কারো যদি সেইরূপ ভাব থাকে, ভাবের মানে ভাবের পবিত্রতা শুদ্ধতাটাই মূল, তাহলে সেই ক্ষেত্রে এক আধবার যদি করেন তাহলে সেই ক্ষেত্রে কিছু বলার নেই আর কি। আচ্ছা আচ্ছা। সাধারণত আমরা এগুলো আগে জানতাম না, সবাই করতাম ছোট বড় সবাই মিলে, হ্যাঁ কারণ আপনার ভিডিও থেকে এটা জানতে পেরেছি। এই ক্ষেত্রে এই বলি, কারণে, কারণ বাড়িতে ছোট রয়েছে তাদেরকে তো একটু হালকা করে সতর্ক করে দেওয়া। হ্যাঁ এই ক্ষেত্রে বিষয়গুলো কীরকম হয়, যেহেতু একদম মূল কারণটায় আসি, যেহেতু ভারতবর্ষ থেকে গুরুকুল ভিত্তিক শিক্ষার বিষয়টা উঠে গেছে, তারপরে পরে আবার আমরা এই বিষয়গুলোতে খানিকটা বর্তমানে মানুষ অনেকটাই ফিরে আসছি, জানছি বুঝছি এই বিষয়গুলো। তখন এই যে চলগুলো বিশেষ করে ব্রহ্মগায়ত্রী বা আনুষঙ্গিক বিষয়গুলো, বিষয়গুলো শ্রুতিমধুর খুব সুন্দর লাগে, সেই হিসাবে অনেকের ভালো লাগে। কিন্তু ওই গোড়া থেকে যদি আমরা ধাপে ধাপে শিক্ষাটা পেতাম, তাহলে কোনটা কেন জব করণীয় বা করণীয় নয়, ওই সূক্ষ্ম সেন্সগুলো তখন আমরা ভেতরে টের পেতাম। কিন্তু গোড়ার শিক্ষার বিষয়টা তো আমরা সামাজিকভাবে পাইনি। সেই কারণে এইটি স্বাভাবিক, আপনি যেটা বলছেন এটা প্রায় জায়গায় এইরকমই অবস্থা। তো সজাগতা যদি কারোর সেই ক্ষেত্রে থাকে, তাহলে সম্ভব হলো ওই ক্ষেত্রে আস্তে আস্তে আলগা হয়ে বৈকল্পিক যে ব্যবস্থাগুলো আছে সেদিকে গেলে ভালো হয়। শাস্ত্র মর্যাদা রক্ষিত হলো আর ভালোও হয় আর কি। আর গুরুদেব, তাহলে সেই বীজ মন্ত্রযুক্ত মন্ত্রগুলো মানে শ্রবণ করাও ঠিক নয় তার মানে? সাধারণভাবে তো মানে ঠিক, অনেক হ্যাঁ সময় দেখা যায় এগুলো চালানো হয় সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ এগুলো তো, সাধারণত তাহলে এটা করাও ঠিক নয়। হ্যাঁ শাস্ত্র অনুযায়ী দেখতে গেলে তো ঠিক নয় এগুলো আর কি। এগুলো ঠিক নয়, কেউ জিজ্ঞেস না করলে সাধারণত আমি নিজের থেকে বলি না
ওই অনেকে আঘাত পাবেন সেই ভেবে আর কি। এবার বিশেষভাবে জিজ্ঞেস করলে তখন শাস্ত্রের কথাটি তুলে ধরতে হয় আর কি, মর্যাদা অনুযায়ী তো ঠিক নয় আর কি। হ্যাঁ, আপনার একটা ভিডিও দেখেছিলাম, ওখান থেকে আমার কোয়েরিটা এসেছিল মনে, যে হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করব। এই আর কি। এবার বর্তমান ওকে, সময়, নমস্কার গুরুদেব। হ্যাঁ এখানে একটা কথা বলি, বর্তমান সময় কিছু কিছু ক্ষেত্রে যারা ধর্মপ্রচারক তারা বিষয়টিকে খানিকটা সহজ করে বা সকলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এইটি এইরমভাবে অনেকে প্রচার করেছেন, সেই ক্ষেত্রে কিছু বলার নেই। আর যদি কেউ মানে সাক্ষাৎকারী পুরুষ অর্থাৎ উপলব্ধিবান মহাত্মার মুখ থেকে যদি এই বিষয়গুলো আসে, সেই ক্ষেত্রেও কিছু বলার নেই আর কি, সেটা ব্যতিক্রম আর কি। আর সাধারণভাবে যারা তথাকথিত ধর্মগুরু বিষয়গুলো সবার জন্য সবার সমান অধিকার এই হিসেবে যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে শাস্ত্রের নির্দেশ হলো সমান অধিকার এইভাবে এই ক্ষেত্রে নয় আর কি। এইটা তাহলে ভুল বোঝা হয়েছে এবং ভুল বোঝানো হচ্ছে আর কি, এই আর কি। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, নমস্কার। নমস্কার। এটি চালু আছে? আচ্ছা। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম রুহুল বাবা। একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ বলুন। ওইটা হচ্ছে কি, আমি যখন নাম জপে বসি, বসার পরে প্রথম তো প্রাণায়ামের শ্বাসটা কিছুটা টানা হয়, হুম তারপরে ছেড়ে দেওয়া হয়। হুম ছেড়ে দিলে একটা পর্যায়ে আসে যখন শ্বাসটা খুব ছোট হয়ে আসে, অতি মৃদু হয়ে আসে, হুম কুম্ভকের কাছাকাছি মনে হয় যেন। তো ওই সময় যদি ইচ্ছা করি আমি শ্বাসটা টেনে বড় করি তো বড় হয়, কিন্তু আমার কি ওই সময় বড় করা উচিত না ওইভাবে ধরে রাখা উচিত ছোট অবস্থায় বা মৃদু অবস্থায়? আরেকবার কি বলা যাবে বিষয়টি? জি মহারাজ জি, ওই যে যখন আমরা প্রাণায়ামে বসি, মানে নাম জপে বসি, হুম এই সময় শ্বাসটা আমরা সাধারণভাবে টেনে লম্বা করে নিই, তারপরে ছেড়ে দেওয়া হয়। হুম ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ওইটা মৃদু হয়ে যায়, ছোট হয়ে যায় শ্বাসটা, হুম এবং প্রায় কুম্ভকের কাছাকাছি চলে আসে। হুম তো আমাদের ওই সময় কি টেনে লম্বা না করলে আর শ্বাস লম্বা হয় না? ওই মৃদু বা ছোট অবস্থায় কি আমাদের কাম্য? ওইভাবে কি ধরে রাখা উচিত, হ্যাঁ না ওই, একটু লম্বা করে নেওয়া উচিত? না ওই ক্ষেত্রে ওই ছোট অবস্থাটাই কাম্য আর কি। না, এবং এই অবস্থায় থেকে কি একসময় কুম্ভক হয়ে যাবে? এই অবস্থা যদি স্বাভাবিকভাবে হতে থাকে তখন কুম্ভকের বিষয়গুলো আরও কয়েকটা জিনিসের সাথে জড়িয়ে আছে। তবে সাধারণভাবে বলতে গেলে ওই ছোট অবস্থাটা যেটা স্বাভাবিকভাবে এসেছে তাতেই স্থির থাকা, তাতে স্থির থাকলে তারপরে যেমন যেমন যেটা প্রয়োজন আর কি সেটা স্বাভাবিকভাবে ঘটতে পারবে আর কি। জি মহারাজ। আর ওইটাই কেন অনেক সময় নাম জপের স্বার্থে আমরা যদি ওটাকে বড় করতে চাই তাহলে একটা কৃত্রিম অবস্থা হলো, কিন্তু যেটা স্বাভাবিকভাবে এসছে ওইটাই কাম্য, ওর দ্বারাই ভালো হয় আর কি। মহারাজ এতটাই ছোট হয় যে নাম জপের ওই জায়গাটা, ওই সময়টাও যেন খুব সংকীর্ণ হয়ে যায়। হ্যাঁ ওই জায়গা, যতটুকু হয় ওইটুকুই। হ্যাঁ ওই জায়গাটায় রুহুল বাবা ওই নাম জপ করার যে ওই ব্যাপ্তিকালটা সময়কালটা ওইখানে জি জি সাধক বা সাধিকার মনের একাগ্রতা এমন থাকবে ওই সেকেন্ডে সেকেন্ডে ওই পুরো নামটা যেন হতে পারে ওই তালে আর কি। জি। এর দ্বারা সূক্ষ্মতা বাড়ে আর কি। আর এই সূক্ষ্মতায় দীর্ঘদিন থাকতে থাকতে এই সূক্ষ্মতার মানে প্রকাশটা ব্যবহারিক ক্ষেত্রেও কার্যক্ষেত্রেও তখন বিশেষভাবে নেমে আসে। জি মহারাজ, ওই বুঝতে সূক্ষ্ম পারছি। ভূমিতে থাকলে এই ব্যাপারগুলো বিকশিত হয় বিশেষভাবে। এই অবস্থায় ধরে রাখবো যতটা পারি, যতটা সময়। অবশ্যই এই অবস্থাটাই ধরে থাকবো, এতেই থাকবো আর কি, ওর মধ্যেই ডুবে থাকবো। জি মহারাজ, বুঝতে পারছি। প্রণাম। হ্যাঁ প্রণাম প্রণাম রুহুল বাবা। আজকে এই গ্রুপের মধ্যে বেশ কিছু নতুন নাম যুক্ত হয়েছে,
তো যারা কোনো না কোনো সময় আমাকে ফোনে যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল, তার মধ্যে যে কয়েকটি নাম সম্ভব হলো আর কি, খুঁজতে খুঁজতে কিছু হয়তো বাদও গেছে, তো যেমন মনে হয়েছে যোগাযোগ করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে আর কি। তার মধ্যে কেউ যদি মনে করেন যে না, গ্রুপে যুক্ত থাকার বিষয়টা তেমন মনঃপূত না, ভালো লাগছে না, তো অবশ্যই নিশ্চিন্তে আপনি বা তারা ওই গ্রুপ থেকে স্বতন্ত্র হতে পারেন আর কি। প্রণাম গুরুদেব। আমি এই গ্রুপে নতুন, প্রণাম চেতনার সন্ধানে আছি। প্রণাম। আপনি যদি আপনার গ্রুপে আমাকে অ্যাড করে নেন তাহলে মানে কৃপা প্রার্থী হব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনার নামটা মা জানতে পারি? আমার নাম বিথিকা সরকার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনি যদি যুক্ত হয়ে থাকে তো ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আপনি ওই হোয়াটসঅ্যাপে একটা আমার, হ্যাঁ যুক্ত হয়ে আছেন আপনি? চেতনার সন্ধানে যুক্ত আছে। হ্যাঁ, আপনি আমার এই ফোন নাম্বার অনুযায়ী যদি একটা হোয়াটসঅ্যাপে কিছু পাঠান তাহলে আমার ওটা যুক্ত করে নিতে সুবিধে হবে আর কি। আপনার ফোন নাম্বার মানে এই যে লিংক থেকে এসছে, মানে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে তো পাওয়া যাবে তো ছোটো মা। ঠিক আছে গুরুদেব। হ্যাঁ, আপনি বিথিকা সরকার কি? বিথিকা সরকার। আচ্ছা, আপনাকে নাম্বার পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ ওই নাম্বারে আপনি একটা কিছু পাঠিয়ে দেবেন লিখে, তাহলে হোয়াটসঅ্যাপে যুক্ত করতে সুবিধে হবে আর কি। ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকুন। প্রণাম। প্রণাম। হ্যাঁ, প্রণাম। মহারাজ প্রণাম। কেউ যেহেতু প্রশ্ন করছে না, এই জন্য আমি আবার একটু আরে আমি তো হাত তুলে রেখেছি। আচ্ছা আপনি বলেন দাদা। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ না, হ্যাঁ আমাকে তো গুরুদেব এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন বলুন, আমি দেখতে পাইনি। জানা। হ্যাঁ বলুন, মাঝে মাঝে কথা শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, ঋষি বল আমার প্রণাম নেবেন। প্রণাম প্রণাম প্রণাম। হ্যাঁ, আমি বিক্ষিপ্তভাবে আপনার সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি ওই রাজস্থান চলে যাওয়ার কারণে ডিসেম্বরের শেষ উইকে আমি আপনার ওখানে গিয়ে সাক্ষাৎ প্রার্থী ছিলাম, কিন্তু আপনি জানিয়েছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে আপনি রাজস্থানে চলে যাচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ, যে কারণে আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হয়ে ওঠেনি। আচ্ছা তো আমি আপনার আলোচনাটাকে খুব মন দিয়ে যবে থেকে আমি পেয়েছি এই আপনার ইউটিউবে, তখন থেকে আমি আপনার প্রায় প্রতিটি আলোচনায় শুনি, নীরবে শুনি। তবে এই প্রথম আজকে মুখামুখি কিছু বলার সুযোগ পেয়েছি। কিছু হয়তো আমার ভাবনা চিন্তাতে ভুলও থাকতে পারে। আমি মানে ছোটবেলা থেকেই কিভাবে হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু আমি নিরাকার অশরীর, নিরাকার ঈশ্বরের এবং একেশ্বরবাদের উপরেই আমার কনসেন্ট্রেশন, এবং সেটা খানিকটা ওই বেদান্ত মানে আমাদের উপনিষদ বেদ, এটা হয়তো একটু পড়াটোড়া হলে আমার এইরকম একটা মনোভাব তৈরি হয়েছে যে একেশ্বরবাদী নিরাকার ঈশ্বরের প্রতি একটা, এবং সেখান থেকেই মূলত মেডিটেশন বা ধ্যান। এখন যে সমস্ত বইপত্র বাজারে পাই বা যারা বিভিন্নভাবে বলেন, এখন সেটাকে যদি আমরা মানে এখন লিখিত প্রিন্টেড যে বইগুলো, সেটাকে কতটা আমরা মান্যতা দেব? কারণ তাহলে তো আপনার কথা অনুসারে শাস্ত্র যেটা আপনি বলছেন, যে শাস্ত্র অনুসারে আমাদের যদি চলি, তাহলে শাস্ত্র বলতে কোন বইটার কথাকে আমরা ধরবো? যে এই বইয়ে বলা হয়েছে যে কোনোভাবেই ওঙ্কার যুক্ত কোনো শব্দ বা কোনো উচ্চারণ, কোনো শোনা, এটা আমাদের উচিত নয়। এই জায়গাটাতে আমার খুব আঘাত লেগেছে, কারণ আমি প্রায় 10-15 বছর ধরে এইভাবে নিজের একটা প্রচেষ্টার মধ্য দিয়ে সেইভাবে কারো হয়তো সাক্ষাৎ পাইনি, কিন্তু ওই
বিভিন্ন বইয়ের মধ্য দিয়ে বা ভিডিওর মধ্য দিয়ে খানিকটা নিজেকে হয়তো ওইভাবে করে এগোনোর চেষ্টা করেছি এবং একটু আনন্দের মধ্যেও ছিলাম এতদিন। কিন্তু আপনার কাছে যখন ওইটা শুনলাম, সেটা আমার কাছে একটা বিরাট আঘাত স্বরূপ। কারণ ব্রাহ্মণ্যবাদ বলে একটি বস্তু আছে, মানে বিষয় আছে আমাদের দেশে। এই ব্রাহ্মণ্যবাদে যারা ব্রাহ্মণ শ্রেণীকে মানে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে রক্ষা করার জন্য তারা অনেক কিছু কুসংস্কার, অনেক কথা বলেছে। বৈদিক যুগে আমরা যদি দেখি, সেখানে নারী থেকে শুরু করে সমস্ত জাতের মানুষের শিক্ষার অধিকার ছিল এবং তারা সমস্ত ধর্ম আলোচনাও করতেন। শূদ্ররাও অনেক সময় শিক্ষক হতেন। সেখানে দেখা হতো না জাতপাত, তার মানে কতটা তিনি জ্ঞানী এটাইকেই প্রামাণ্য মানে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি, সেখানে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণের ঘরে জন্মালেই সে ব্রাহ্মণ, তার কতটা জ্ঞান গম্য, কতটা সে, অথচ একজন যদি খুব নিম্ন জাতিতে কেউ জন্মগ্রহণ করে, তার যদি ব্রেন থাকে, বুদ্ধি থাকে, চেতনা থাকে, তাকে কেন আমরা মান্যতা দেব না কেন? আমাকে সেই যারা শাস্ত্র তৈরি করেছে ভেদাভেদ করার জন্য, আমাদেরকে, আমাদের মতো মানুষকে অবদমিত করে রাখার জন্য চিরকাল, আমি সেই শাস্ত্রকেই মান্যতা দিয়ে আমার তাহলে তো কোনোদিনই আমার আর মুক্তি হবে না। আমি তাহলে ঈশ্বরকে আমার নিজের মতো করে, সেই নিরাকার ঈশ্বরকে আমি পাবোই না কোনোদিন। যদি এইভাবে আপনি যদি আমাকে আবার সেই ব্রাহ্মণ্যবাদের মধ্যেই আমাকে যদি আত্মসমর্পণ করতে বলেন, তাহলে আমার মুক্তি হবে কি করে? আমাদের সিস্টেমের মধ্যে সেই যে সিস্টেমটা হচ্ছে বদ্ধ করে রাখছে, এতকাল হাজার হাজার বছর ধরে আমাদেরকে মুক্তির স্বাদ দেয়নি, আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে, আমাদের কাছ থেকে বেদ উপনিষদকে কেড়ে নিয়েছিল। আজকে আমরা পেয়েছি এই বিজ্ঞানের যুগে, বেদ উপনিষদ আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। এখন সেটাকে যদি আপনি বলেন যে না, ওইভাবে জ্ঞান অর্জন করা যাবে না ওইভাবে, তাহলে তো এটা একটা বিরাট নিষেধাজ্ঞা হয়ে যাচ্ছে আমাদের উপরে। এই ব্যাপারে যদি একটু বলেন। এবং নিরাকার ঈশ্বরের যে কনসেপ্টটা নিয়ে আমি ধরুন 15 বছর চলছি, আমি এই সমস্ত দেবদেবীর পূজা ইত্যাদি এগুলোকে মনে করি বেদ বিরোধী, এগুলো সমস্ত উপনিষদ বিরোধী। এবং এটা করতে গেলে আমাদের যে প্রান্তিক যে সমস্ত জনজাতি আছে, আদিবাসী, বিভিন্ন দলিত সম্প্রদায়, যারা পূজা মানে প্রকৃতির পূজারী, তাদের সঙ্গে যে বেদের যে সম্পর্ক, শক্তি পূজার মানে প্রকৃতি পূজার যে সম্পর্ক, আমাদের বিচ্ছেদ হয়ে যাবে। আমরা কোনো মতেই ভারতবর্ষে মিলেমিশে থাকতে পারবো না। এই ব্রাহ্মণ্যবাদের এই যে চক্রান্ত, এতে আমাদের ভারতবর্ষ আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো সনাতন ধর্মের এই যে নিরাকার ঈশ্বরের যে ভাবনা, কনসেপ্ট, যেটা বেদ উপনিষদের মধ্যে পাচ্ছি, সেটাকে ধরে কি করে মেডিটেশন বা এই ধ্যানের মধ্য দিয়ে, প্রাণায়ামের মধ্য দিয়ে কিভাবে অহংকারকে আমরা মুক্ত হয়ে কিভাবে মানব সেবায় আমরা সেবা কাজের মধ্যে সমস্ত জীব প্রজাতির যাতে মুক্তির জন্য কি করে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারি, সেই বিষয়টা যদি একটু হাইলাইট করেন, তাহলে আমি অন্তত পক্ষে খুব উপকৃত হই। বেশ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি। আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ, যেহেতু এই খুব সংক্ষিপ্ত সময় তো আমাদের, তার মধ্যে দু একটা কথা এই প্রসঙ্গে। প্রথমত, ব্রাহ্মণ্যবাদ আর ব্রহ্মবাদিতা, এই দুটো বিষয়ের মধ্যে সূক্ষ্ম ফারাক বা পার্থক্য রয়েছে। আর আরেকটি বিষয় এখানে, এই যে বক্তব্যটার সাপেক্ষে এই প্রসঙ্গটা এলো, প্রথমে আমায় বুঝতে হবে যে আমি কি সত্যের অনুসন্ধানী, না নিজের পক্ষে কোনো একটি বিষয়কে নিয়ে আসার জন্য চাইছি। যদি সত্যের অনুসন্ধানী হই, তাহলে নিজের পক্ষে আনাটা আমার মুখ্য বিষয় থাকবে না। আমি যতটা জানি তার থেকে যদি আরও বৃহত্তর আলো পাই, সেই আলোটা গ্রহণ করে নেওয়ার জন্য আমার মন বর্তমানে প্রস্তুত আছে।
যদি এই অবস্থাটি থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে একটু কথাবার্তা বলা যেতে পারে, অর্থাৎ কথাবার্তা বলা যায়। যেহেতু ভারতবর্ষ থেকে গুরুকুলের প্রণালীগত শিক্ষা ব্যবস্থা মূল ধারা থেকে সরে গেছে, পরবর্তীকালে এই বিষয়গুলো টুকরো টুকরোভাবে আমরা জানার সুযোগ পাচ্ছি বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে। বই শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? না না, শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে। যদি শুনতে পাচ্ছেন না দেখুন, আপনার ওখানে নেটটা হয়তো দুর্বল। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ। তো আমরা কোনো কিছু বুঝতে গেলে তখন ভালোভাবে বুঝতে পারবো যদি তার গোড়া থেকে পরিবেশটা বুঝি। কীরকম, একটা উদাহরণে আসি। এই কথাটা আমি প্রথমেই খুবই বিনীতভাবে যিনি বলেছেন তার উদ্দেশ্যে মানে নতমস্তকে জানিয়ে রাখি। আমি যখন কলকাতা ইউনিভার্সিটিতে বেদান্ত পড়ছি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বেদান্ত পড়ছি ইউনিভার্সিটির ক্লাস অনুযায়ী, বেদান্ত পড়ার পর আমার সময়কাল মিটলো এবং যেটা জানা বোঝা হলো ভেতরে একটা জায়গায় ধারণা তৈরি হলো। সেই আমি যখন সেই জানা বোঝাটি নিয়ে গুরুকুলে গেলাম বা কাশিতে কোনো ওই বিষয়ে অভিজ্ঞ যিনি আছেন তার কাছে শোনার সুযোগ পেলাম, তখন দেখব গত 30 বছরের যে আমার জ্ঞান এই বিষয়ে জানা অনুভব বা টের পাওয়া যাই বলি, সেই বিষয়টার মধ্যে আরও বেশি প্রসারণ আসছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে। কলকাতায় যেটা জেনেছিলাম সেটা ঠিক ছিল, কিন্তু তার যে সীমাটা চারদিকের, এই সীমাটা আরও ছড়িয়ে গেল কাশীর কোনো জায়গায় গিয়ে যখন বিষয়টা আরও কয়েক বছর গভীরভাবে অনুসন্ধান করলাম। আবার সেই আমি যখন সেখান থেকে বেরিয়ে গুরুকুলের ধারা অনুযায়ী নিজের জীবনটাকে সেইভাবে যাপন করতে শুরু করলাম, বেদান্তের তত্ত্বগুলো অনুযায়ী, যেটা প্রথমে জেনেছিলাম কলকাতায়, পরে আরও জোরালো হয়েছিল কাশীতে, সেইভাবে যাপন করতে করতে ক্রমশ সেগুলো যখন অন্তরে নেমে আসলো, পুরনো সময় যে বিরোধগুলো ছিল, বিরোধ মানে দ্বন্দ্ব যেগুলো ছিল, সেই দ্বন্দ্ব ক্রমশ ভেতর থেকে চলে যেতে লাগলো। আগের সাপেক্ষে অনেক মুক্ত অবস্থা ভেতরে আস্বাদনে আসতে লাগলো। এই উদাহরণটা এই জন্য মনে আসলো, আমরা একদিকে ব্রাহ্মণ্যবাদের যে কুসংস্কারের বিষয়গুলো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, ইতিহাস থেকেও যেটুকু জেনেছি, যদিও এই ইতিহাস সার্বিকভাবে খুব প্রামাণিক বলে সব ক্ষেত্রে ধরা যায় না, সেটা বর্তমানে বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে, তথাপি যেটুকু জেনেছি তার সাথে সাথে এই যে বিষয়গুলো, বর্ণাশ্রমের বৈশিষ্ট্য, কোন মন্ত্র কীরূপ অবস্থার মানুষের পক্ষে অনুকূল হবে, কোন মনের অবস্থায় তার স্নায়ুতন্ত্রের গঠন সেই সময় সাধারণভাবে কীরূপ হলে তার পক্ষে বিষয়টা সাপোর্টিভ হবে এবং অনুকূল হবে আর কি, এগুলো কি খুব খুঁটিনাটিভাবে বলা রয়েছে এবং ক্রমশ দিন যাপনের মাধ্যমে ব্যাপারগুলো টের পাওয়া যায়। যে ভিডিওটাতে এই বিষয়ে অল্প স্বল্প কথা বলা হয়েছিল, খুব সম্ভব ভিডিওটি রাজস্থানেই কোনো এক জায়গায় মাঠের মধ্যে দাঁড়িয়ে তোলা হয়েছিল, 10-15 মিনিট কম বেশি সময় হবে হয়তো। তো সেখানে এই বিষয়ে আভাস দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখানে ব্রাহ্মণ বলতে গিয়ে আমি ব্রাহ্মণ্যবাদের ধ্বজাধারী বা সেই পক্ষে সমর্থনকারী হিসেবে বলিনি, যেহেতু এই বিষয়টা মানুষের কাছে সেভাবে তুলে ধরার কম দেখছি বর্তমানে, মনে এসছিল বলে তুলে ধরার চেষ্টা করেছি। সাধারণত সন্ধ্যা উপাসনা এবং ব্রহ্ম গায়ত্রী জপ করতে করতে জন্মান্তর বা এই প্রজন্মের পর প্রজন্ম স্নায়ুতন্ত্রের মধ্যে তার একটা প্রভাব থাকে এবং অন্য যারা আমরা যাদের
আক্ষরিকভাবে ব্রাহ্মণ বলে মনে করছি না, তাদের মধ্যেও যে এই প্রভাবের খানিকটা দেখা যাবে না বা ব্যতিক্রম হবে না সেটাও নয়। তথাপি বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে বুঝে ঋষিগণ এইভাবে ব্যাপারগুলো বলে গেছেন। তো এই বিষয়গুলোকে কি স্থূল যে বর্ণ বৈষম্য বা জাতপাতের বিচার সেইভাবে না বুঝে, বরঞ্চ যেখানে বিষয়গুলো আছে এই অথেন্টিসিটির বিষয়গুলো আর কি, প্রামাণিকতার বিষয়গুলো, সেই জায়গা যদি খুঁজে বের করি এবং খুঁজে বের করে চলার চেষ্টা করি, নিজের জীবনযাপনের মধ্যে যদি আরও কিছু পাই আলো, তাহলে আমার মনে হয় ওই বিষয়গুলোর ভেতরকার রহস্য বোঝা যাবে। আর একদিকে যেমন ওই ব্রাহ্মণ্যবাদের দৌরাত্ম্যে যে জাতপাতের যে ভয়ঙ্কর অবস্থা, সেই বিষয়টা কি, আর যথার্থ এই মন্ত্র রহস্যগুলোর বিষয়গুলো কি কারণে করা হয়েছিল সেই বিষয়গুলোই বা কী, এই দুটোর মধ্যে পার্থক্যটা আরও স্পষ্ট হলে আমার মনে হয় জ্ঞানের যে আলোর মধ্যে আমরা আছি সেটা আরও বেশি প্রসারিত হবে, এবং তখন ওই ধরনের নির্দেশ বা উপদেশগুলোর পেছনের তাৎপর্যটি নিজের জানার মধ্যে ধরা পড়বে আর কি। তাতে করে স্বাভাবিক, এটা কোনো একটা জিনিস আমরা অনুশীলন করছি, হঠাৎ করে একটা অন্যরকম শুনলাম, মনে আঘাত পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন এই বিষয়গুলো আছে একটু ইতিবাচকভাবে অনুসন্ধান করলে বিষয়গুলো ধরা যায় আর কি। আর না হলে কি বিষয়গুলো চাপা পড়ে যাবে এবং খুব সূক্ষ্ম যে বিষয়গুলো সেগুলোকে একটা নিজের মতো বুঝে নিয়ে ভাববো বোধহয় এই বোঝাটি আসল বোঝা, যেটা শাস্ত্রে বলা হয়েছে আর কি। তো আমি এই ক্ষেত্রে কোনো তর্কের দিকে বা বিপরীত যুক্তির দিকে যাচ্ছি না, বরঞ্চ এইটুকু বলতে চাইছি, যদি আমি সত্য অনুসন্ধানী হই বা সত্যানুসন্ধানী হই, একটু ওই ধরনের প্রামাণিক গ্রন্থগুলো খুঁজে দেখা, আর বেদান্ত উপনিষদের হিসেবে যদি দেখি, এই ক্ষেত্রে প্রামাণিক 3টে গ্রন্থকে ধরা হয়। প্রস্থানত্রয়ী বলা হয়, প্রথম গীতা, দ্বিতীয় উপনিষদ, তৃতীয় ব্রহ্মসূত্র। আর এই বিষয়গুলোর প্রামাণিকতা বুঝতে গেলে এগুলো যেখানে মেন স্ট্রিমে অধ্যয়ন করানো হয়, পড়ানো হয় এবং সেইভাবে জীবনচর্যা কিভাবে চলবে সেটি শেখানো হয়, তাহলে কি আমাদের কাছে প্রামাণিক জায়গা রয়েছে কাশী বিশ্ববিদ্যালয় আর কি। সেখান থেকে প্রকাশিত যে এই বিষয়ে মতামতগুলো, সেগুলো যদি আমরা একটু বিস্তৃতভাবে অধ্যয়ন করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে বলে মনে করি আর কি। আপাতত এই ক্ষেত্রে হ্যাঁ বলুন। গুরুদেব, এইখানটায় ভুলে যাব, আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি। অবশ্যই। একজন ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তিনি গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে যাবতীয় যা মন্ত্র তিনি সারা জীবন প্র্যাকটিস করে গেলেন। করতে 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 এক সময় তার দেহান্তর হলো। তিনি আবার পুনর্জন্ম কোনো একটা পরিবারে কোনো একটা তার কর্মফল হিসাবে তিনি পেলেন। তাহলে সেই আত্মার মধ্যে এই যে এখনকার যে নার্ভ তন্ত্র তার যেভাবে তৈরি হয়েছে, যেভাবে মানে উত্তোলন হয়েছে একদম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, ধরুন তিনি 80 বছর বেঁচে ছিলেন, তাহলে সেই যে তার নার্ভের যে উত্তোলন, নার্ভের যে উন্নতি, সেই স্টেজটা, সেটা কি তিনি যখন কোনো একটা অন্য পরিবারে অন্য একটা দেহে জন্মগ্রহণ করছেন, সেই জন্ম থেকেই কি তার মধ্যে সেই আত্মার মধ্যে সেই নার্ভতন্ত্রটা, উন্নত নার্ভতন্ত্র কি চলে যাচ্ছে? হ্যাঁ, প্রথমত বিষয়টা বলি। প্রথমত, যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন সেই জন্য বলতে বাধ্য হচ্ছি, এগুলো সাধারণত আমি মুখ্যভাবে বলি না। প্রথমত, ব্রাহ্মণ দেহধারী হয়ে যদি তিনি ঠিক ওইভাবে জপ করেন এবং সেটা যদি তার ভাবের ঘরে চুরি না হয়ে যথার্থ হয়, তার দ্বিতীয়বার যদি জন্মের বিষয়টা হয় তখনও তিনি সেই রূপ কুলেই জন্মগ্রহণ করবেন না গুরুদেব, আমি কুলের কথা বলছি না, আমি বলছি তিনি যখন জন্মগ্রহণ করলেন সেই আত্মার মধ্যে কি ওই নার্ভতন্ত্র ইন্ট্রোডিউস হবে? মানে সেই স্নায়ুতন্ত্রের ওই বৈশিষ্ট্যগুলো, উন্নত নার্ভতন্ত্র নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন? হ্যাঁ, তার পরবর্তীকালে আবার যোগ, আবার ধ্যান, আবার তপস্যার মধ্য দিয়ে তার আবার নার্ভতন্ত্রটা উন্নত হবে? না, সে উন্নত নার্ভতন্ত্র নিয়ে জন্মগ্রহণ
গ্রহণ করবে। বেশ খানিকটা উন্নত অবস্থায় থাকবে তার ভেতরে বীজ আকারে আর কি। এখন আত্মার সঙ্গে নারতন্ত্রের কি কোনো সম্পর্ক আমরা তৈরি করতে পারি এইভাবে? এইটা আপনি ওই বিচার বিশ্লেষণের ক্ষেত্রে থাকলে বুঝতে পারবেন না বিষয়টা আর কি। সেই কারণে আমি প্রথমে বললাম যে এটা আমার মূল বিষয় নয়। আপনি যদি তার্কিক ক্ষেত্রে কোনো ডিসিশানে আসতে চান, সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলছি যে এই বিষয়ে আমি যাব না। আমি বিষয়টি তুলে ধরেছি, এবার বিষয়গুলো সাধন সাপেক্ষ। সাধন করতে যদি না চাই, সবাই স্বতন্ত্র, যার যেটা ডিসিশান নেওয়ার ইচ্ছা সেটা নিন। যেটা আপ্তবাক্য শাস্ত্রবাক্য ওটা যথার্থ, যতটুকু নিরপেক্ষতার সঙ্গে সম্ভব সেটুকু শুধু তুলে ধরেছি আর কি। এ তো আপনি যে সিস্টেমের কথা বলছেন এটাই ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণের ঘরে জন্মালে তার 5 বছরে পৈতা হবে, তিনি প্রণাম্যযোগ্য। তিনি যদি ফোরপাশও করেন তিনি ব্রাহ্মণ। আর কেউ যদি শূদ্র করে জন্মগ্রহণ করেও রিসার্চ করে বিজ্ঞানী হয়, তিনি তবুও প্রণাম পাবেন না। এইটা আসলে এটা হচ্ছে একটা বৈষম্য, বিরাট বৈষম্য। হ্যাঁ, এই বিষয়টাকে আসলে হ্যাঁ, এই বিষয়টাকে কি ওই যেহেতু আপনি ওই ফ্রেমের মধ্যে আটকে আছেন, ওর বাইরে আপনার বুদ্ধি নিরপেক্ষভাবে খোঁজ করতে ইচ্ছুক নয় আর কি। কাজেই এই না, প্রসঙ্গে আমি খোঁজ করছি বলেই আপনার শরণাপন্ন হয়েছি। এবং আপনি সেদিন একটা আলোচনায় আপনার বক্তব্যে বলেছেন যে আমিও ব্রাহ্মণ নই, আমি অব্রাহ্মণ। কিন্তু আপনি গীতা উপনিষদের রেফারেন্স দিয়েছেন। আমি আপনাকে বিনীতভাবে বলছি, আমিও 15 বছর ধরে তো অধ্যয়ন করছি, তাতে কোথাও কিন্তু এইটা আপনি যেটা বলেছেন যে ওইভাবে কেউ করতে পারে না, ওঙ্কার যুক্ত মন্ত্র উচ্চারণ করতে পারে না, আমাদের অধিকার নেই অধিকার মন্ত্র উচ্চারণ করার, এই অধিকারের প্রশ্নটাই আসে না। ঈশ্বরের কাছে সবাই সমান। হ্যাঁ, এই বিষয়ে আমি করে দিচ্ছি, যেহেতু সময়টা কম আমি এখানে স্থগিত রাখছি বিষয়টা আর কি। আচ্ছা, ঠিক আছে, হোল্ড করুন। ওকে। হ্যাঁ হ্যাঁ, প্রণাম গুরুদেব। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ, থেকে হ্যাঁ, আপনার হ্যাঁ। সাথে যোগাযোগ করেছিলাম আজকে প্রথমবার। হ্যাঁ হ্যাঁ সুযোগ হলো আপনার সাথে সরাসরি কথা বলার। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি আমি হচ্ছে শুরুতে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে কিভাবে আপনার খোঁজ করা। এটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি গীতা শুনলাম। আমি পড়িনি, গীতা শুনেছি। তারপর হচ্ছে যোগের বিভিন্ন জিনিস, তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দের কিছু বই পড়ে আমার যতটুকু উপলব্ধি হলো যে ব্রাহ্মণ আসলে জাতপাতের বিষয় না, ব্রাহ্মণ হচ্ছে মনের একটা স্তর। যে একেবারে বিশুদ্ধ স্তরে যাবে সে হয়তো বা ব্রাহ্মণ। এটা আমি 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 মুসলিম, আমি হচ্ছে অত গভীর জ্ঞান রাখি না, বাট ওই অতটুকু আমার একটা ধারণা সৃষ্টি হয়েছে। কিন্তু আমার মূল বিষয় আপনার কাছে যোগাযোগ করার ওইটা না। আমার মূল প্রয়োজন ছিল এটা যে আমি খুব অল্প বয়স থেকে খুব ভীষণ মানসিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু আমার মনের মধ্যে সূক্ষ্মভাবে একটা আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক ছিল, কিন্তু মানসিক স্থিরতার অভাবে আমি কখনো একটা না একটা সাধনের পথে আগাতে পারি না। আমার কাছে মনে হয় যে আমার ওই যে স্নায়ুতন্ত্রের কথা যখন আসলো, জিনিসটা আরো স্পষ্ট হলো আমার কাছে। আমার কাছে মনে হয় যে আমার ওই স্নায়বিক বিশৃঙ্খলাটাই আমাকে আটকে দিচ্ছে সামনের দিকে আগানোর জন্য। তো এই সকল ক্ষেত্রে কি মানে কোনো প্রণালী আছে যে আমি মোটামুটি নিজেকে একটু স্থির করে নিতে পারি, তারপর হচ্ছে মন স্থির থাকলে আমি সামনের দিকে ধীরে ধীরে আগাতে পারি? এরকম যদি কোনো উপদেশ দিতেন। হ্যাঁ, এরকম আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এরকম তো অবশ্যই আছে। একটু মানে বিস্তৃতভাবে বলতে হবে, যেহেতু আমাদের সময়টা এবার প্রায় শেষের দিকে, 8টা নাগাদ মোটামুটি শেষ করার থাকে আর কি। আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের নাম্বারে, তাহলে সেখানে আপনি বিষয়টা একটু লিখে দিলেন বা ভয়েস মেসেজে বলে দিলেন, তাহলে প্রাসঙ্গিক বিষয় সেখানে লিখে জানানোর চেষ্টা করতে পারবো, সুবিধে হবে আর কি আমাদের। জি জি, আমি তাহলে হচ্ছে আপনার সাথে ওই যে ব্যক্তিগত যে কনভারসেশন আছে ওখানে আমি ডিটেইলস বলে দেব। হ্যাঁ, তাহলে একটু সুবিধা হয় সময়ের হিসেবে আর কি। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা আছে তো? জি, আছে আছে, আমার কাছে সেভ করা আছে। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটু দেবেন।
হ্যাঁ, নমস্কার। গুরুদেব, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে হাই করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দাদা প্রণাম নিও। হ্যাঁ, প্রণাম প্রণাম। বলছি দাদা, একটা জিনিস আমি জিজ্ঞেস করছিলাম আর কি, যে আমরা জগতে এই জাগতিক জীবনে যা কিছু ব্যবহার করি আর কি, ধরেন বুদ্ধি, কাম, ক্রোধ, যা কিছু আমাদের ব্যবহার হয় আর কি শরীরে, এই ব্যবহার মানে আমাদের মানে যে আমরা এই চিতায় চলে যাই তারপরে তার ব্যবহার কি থাকে? এই পুরো বিষয়গুলো সূক্ষ্ম সংস্কার হিসেবে জীবাত্মার সাথে যুক্ত থাকে। পরবর্তী সময় যখন শরীর ধারণ হয়, সেই সংস্কারের বিষয়গুলো আবার পরবর্তী শরীরে ফুটে বেরোয় আর কি। যেহেতু শরীরটাকেই আমরা আমি বলে জানি, তো সাধারণভাবে শরীরটাকে আমি বলে বুঝি বলে মানুষ এই যুক্তিগুলো আসে আর কি। যখনই দেহ থাকতে থাকতে শরীরের পিছনে যেটা আমি আছি সেখানে স্থিতি হয়, তখন বুঝতে পারা যায় যেমন সংস্কারগুলো কিভাবে জীবাত্মাকে কেন্দ্র করে ক্যারি হয় আর কি। অর্থাৎ যেমন যেমনভাবে মনের ভাব থাকবে, ঠিক সেইভাবে ওই জীবাত্মার সাথে যুক্ত হয়ে পরবর্তীকালে শরীর ধারণের সঙ্গে সঙ্গে সেগুলো বীজ আকারে থাকবে এবং ক্রমশ সেইভাবে প্রকাশিত হবে আর কি। সেইভাবেই মানুষের ওই স্বভাব বৈচিত্র্য বা আচরণগুলো তৈরি হয় আর কি। আমরা যেহেতু এইটা বুঝি না, আমরা ভাবি যে পারিপার্শ্বিক পরিবেশের শিক্ষার কারণেই বিষয়গুলো হয় আর কি। পারিপার্শ্বিক পরিবেশের শিক্ষার কারণে যেটা হয় সেটা গৌণ, কিন্তু বীজ আকারে যেটা ভেতরে আছে ওটাই মূল আর কি। এটাই হলো জড়বিজ্ঞান এবং আধ্যাত্মবিজ্ঞানের এই ক্ষেত্রে মূল পার্থক্যের জায়গা। আমরা যে কাজগুলো করছি দাদা, ধরে নাও সেইগুলো আমরা নিলাম না, ধরে নাও আমরা তো যে কাজগুলো করছি সেগুলো তো কোনো ধরনের একটা সময় পরে যার এফেক্ট আর কি আমার মধ্যে হচ্ছে, সেটা তো আমরা ভুলে গেলাম দাদা। হ্যাঁ, কিন্তু ভুলে গেলাম বা আমরা সেটার কোনো অস্তিত্বই থাকলো না, সেই কিছুক্ষণ পরে সেটা সব মানে মিটে গেল আর কি। আর সেটার দিকে আমরা ধরেন ওটার এফেক্ট তো আমরা নেব কি নেব না সেটাও আমাদের নিজেদের উপরে নির্ভর করে নাকি, অনেক ক্ষেত্রে নির্ভর করে না। সেটার ফলটা আমরা নেব মানে নিচ্ছি, মানে ফলটাকে আমরা ক্যারি করছে কিনা, এটা কি আমাদের উপর নির্ভর করে না? এটা একটা স্তরে নির্ভর করে সাধারণভাবে, আবার আরও সূক্ষ্ম স্তরে যে অবস্থার বিষয়ে আমাদের নিজেদেরই খবর নেই মনের, সেইখানে বিষয়গুলো স্টোর হতে থাকে আর কি। আর ওইখান থেকেই কর্মরহস্য তৈরি হয়, যেটাকে আমরা এখন মন থেকে মিটে যাচ্ছে বলছি, ওটা আসলে মিটে যায় না, কিন্তু খুব সূক্ষ্মভাবে থেকে যায় আর কি। এই রহস্যগুলোই তো বারবারই বিষয়ে একটা কথা বলার চেষ্টা করা হচ্ছে, এগুলো এই পৃথিবীর মাটিতে বসে এখানেই সমস্ত কিছু বুঝে নিয়ে আবার এখানেই উপসংহার করে নেওয়ার মতো কিছু বিষয় নয়। এই পুরো বিষয়টাই একটা টেম্পোরারি স্টেশনের মধ্যে আমরা দাঁড়িয়ে কথা বলছি। যতক্ষণ না অতীন্দ্রিয় রাজ্যের খবর প্রত্যক্ষভাবে পাবো, ততক্ষণ এইভাবে ব্যাপারগুলো বোঝা সম্ভব নয় আর কি। কিছুটা মিলবে কিছুটা মিলবে না, এটা হতে পারে ওটা হতে পারে, এইভাবে ধরে কাজ চালানো হবে আর কি। জীবাত্মার প্রত্যক্ষ যে অনুভূতির বিষয়গুলো, সেগুলো যতক্ষণ না নেমে আসে ততক্ষণ কর্মরহস্য বোঝা যাবে না। তার আগে পর্যন্ত আমরা লজিক্যালি ডিসক্রিমিনেশনের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছি কোনো কনক্লুশনে। সেই কারণেই তো বারবার বলা হচ্ছে যে সমস্ত কিছু ছেড়ে একমাত্র নাম অবলম্বন করলে তাড়াতাড়ি স্থূলভূমি কেটে গেলে আসলে সূক্ষ্ম রাজ্যের সন্ধান পাওয়া যায়। সাধারণভাবে মানুষ কি একটু চিন্তা ভাবনা করাটাকে মনে করে সূক্ষ্ম কিছু, কিন্তু চিন্তা ভাবনাগুলোও তো তার ইন্দ্রিয় গ্রাহ্য সাধারণ একটা অবস্থা আর কি। জীবাত্মার স্তরের প্রত্যক্ষ অনুভূতির বিষয়গুলো যখন আসতে থাকে সেই জায়গায়, তখন এই কর্মরহস্যগুলো বুঝতে পারা যায়, ক্রিয়া এবং চিন্তার ফল কিভাবে আমাদের ভেতরে সংস্কার তৈরি করে। তো এই বিষয়গুলো সবই অনুভবগম্য আর কি। হ্যাঁ, ঘুরে এসো।
তো যাই হোক, আমাদের মোটামুটি সময় এবার শেষ প্রায়, যেটুকু সময় হলো। তো শেষের দিকে আমি এইটুকুই আবারও তুলে ধরতে চাই, এই যে বক্তব্যগুলো এখানে হচ্ছে বা যেগুলো নিয়ে আমরা কম বেশি কথাবার্তা হচ্ছে আর কি, সেখান থেকে আমি কখনোই যে প্রসঙ্গটা এর আগে আসলো আর কি, ব্রাহ্মণ্যবাদ বা বিষয়গুলো, এগুলো সাধারণত না বোঝার কারণে হয়। আর মানুষের মন কোনো একটা প্যাটার্নে বেঁধে গেলে সেখান থেকে বেরোতে পারে না। একদম সোজা কথায় বক্তব্য হলো, যখনই ঋষিরা যেখানে যা কিছু বলেছেন সেই বিষয়গুলো বোঝার জন্য কিছুটা তপস্যা, কিছুটা সাধনা করলে তার সেই পবিত্রতার আভাস এবং টেম্পারমেন্টগুলো বুঝতে পারা যায় যে কোন ক্ষেত্রে কিভাবে কোন বিষয়গুলো বলা হয়েছে। যদি সেটা না বুঝে আমরা নিজেরা নিজেদের জায়গায় কনক্লুশন করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই শিব গর্তে বাঁদর তৈরি করা হবে, এক। দ্বিতীয়ত, সব ক্ষেত্রে বিকৃতি হয়, আমরা দেখেছি জগতের একটা আসলের সাথে সাথে একটা বিকৃত ভাব। তো ব্রাহ্মণ্যবাদ বা জাতপাতের বিষয়গুলো যেগুলো দেখছি, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারই একটা বিকৃত অবস্থা আর কি। কিন্তু এই বিকৃত অবস্থাগুলোর যে শুদ্ধ অবস্থাগুলো বুঝতে গেলে নিজেদের জীবনের সেইরূপ শুদ্ধতা, পবিত্রতা আর মানসিক সেইরূপ খোলা ভাব যদি চলি, তখন ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো ধরা যায়। তার আগে পর্যন্ত নিজেরাই একটা জিনিস বুঝে নিয়ে এটাই যথার্থ বুঝেছি এইরূপ ভ্রান্তির মধ্যে আটকে থাকার সম্ভাবনা থাকে আর কি। আর যে ভিডিওগুলো তৈরি করা হয়, যেহেতু যেই স্তর থেকে শুনছেন সেইভাবে বুঝছেন, তো এর আগের ভিডিওগুলোতে অনেক সময়ই অনুরোধ করা হয়েছে যতদূর সম্ভব খোলা মনে বোঝার চেষ্টা করুন। যদি নিজেরা নিজেদের বোঝার সাথে লিঙ্ক করে করে বোঝাটাকেই মনে করেন, তাহলে আর এই ভিডিওগুলো দেওয়ার খুব বেশি প্রয়োজনীয়তা থাকে না। নিজেরা যে যতটুকু বুঝেছেন সেই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল স্তর থেকে, অর্থাৎ যৌক্তিক স্তর থেকে। যৌক্তিক স্তর দ্বারা কখনোই অতীন্দ্রিয় অনুভূতির রাজ্যে পৌঁছানো যায় না। যৌক্তিক স্তর একটা জায়গা পর্যন্ত মানুষকে সাহায্য করে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করে। যেমন কুসংস্কারগুলো বিভ্রান্ত করে, ভ্রান্তি বিভ্রান্ত করে, তেমন তথাকথিত যৌক্তিক স্তরও বিভ্রান্ত করে। এবং অদ্ভুত ব্যাপার, সেই যৌক্তিকতাই যে সেক্ষেত্রে একটা বড় বন্ধন, সেটা আমরা সাধারণত বুঝতে পারি না, যেহেতু স্থূল ভূমিতে দাঁড়িয়েই সমস্ত কিছুর উপসংহার করে নেওয়ার চেষ্টা করি। একদম প্রথমে যে প্রশ্নটা এখানে মাস্টারমশাই তুলেছিলেন, যে বিষয়গুলো বেদান্তের বিষয়গুলোকে নিয়ে সেই বিষয়টা যদি আমি ঠিকভাবে বুঝতে পারি, আর আমি যদি যথার্থ সত্যানুসন্ধানী হই, সেই বিষয়টি মানে কি, ওই আচরণ প্রণালী ধরে, তখন ভেতরের অবস্থাগুলো খুললে কোথায় কোন বিষয়টা কি কারণে বলা হয়েছে সেই ভাবটি বুঝতে পারা যাবে। আর পুরনো দ্বন্দ্বগুলো কোন মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভ্রান্ত ধারণার উপরে দাঁড়িয়েছিল, সেই ব্যাপারগুলোও নিজের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর যদি সেটা না করে নিজস্ব স্তরে দাঁড়িয়েই সেখানেই সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে পক্ষান্তরে অহংকারই পুষ্ট করা হবে, আর যথার্থ পরমানন্দের সন্ধান সাধারণভাবে পাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে খুবই মুশকিল। বিষয়টা জানানো দরকার বলে মনে হলো বলে তুলে ধরার চেষ্টা করা হলো। যাদের বিশেষভাবে কোনো জিজ্ঞাসা থাকবে, অবশ্যই নিজের কল্যাণের দিকে নজর রেখে, কেবল তার্কিকতার জন্য নয়, তাদের উদ্দেশ্যে অনুরোধ হলো এইটি: ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে অথবা লিখে যতটা সংক্ষেপে স্পষ্টভাবে সম্ভব জানাবেন। যদি সম্ভব হয় তার পরিপ্রেক্ষিতে কিছু বলার বা লেখার চেষ্টা থাকবে। আর ঈশ্বর নিরাকার না সাকার, এটা নিয়ে একদিন আলোচনা করবেন বিস্তারিত। সত্যি কথা বলতে এই বিষয়গুলো এই ক্ষেত্রে আলোচনার বিষয় নয়, কারণ এগুলো ভিডিওতে বলা হয়েছে আর কি। এখানে টু দ্য পয়েন্ট, যারা সাধন করছেন
কোথায় কোথায় আটকে যাচ্ছেন ব্যক্তিগতভাবে সেই বিষয়গুলো যদি তুলে ধরেন, তাহলে সেই ক্ষেত্রে জানা থাকলে তুলে ধরার একটা চেষ্টা করা হয়। হ্যাঁ বাবা, বলছি তাহলে এইরকম তো ফোনে তো হয় না, আপনার কাছে যেতে গেলে কি করে যাবো, একটু যে কথা বললে সাধন করলে ভালো হয় জিনিসটা। হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ওখানে তাহলে ঠিকানা দিয়ে দেওয়া যাবে। কেমন? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাহলে ওখানে ঠিকানা দিয়ে দেওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকুন। আজকে আপাতত শেষ করতে হচ্ছে, তার কারণ 8:05 হয়ে গেছে। যাদের কথা শুনতে পারলাম না সময়ের অভাবে, তারা কিছু মনে করবেন না। এ পথে চলতে থাকুন, যার যেটা ভালো লাগে। হ্যাঁ বাবা, প্রণাম নেবেন, প্রণাম নেবেন। আগে ঠিকানাটা পাঠিয়ে দেবেন, ঠিকানাটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, সেখানে দিয়ে দেওয়া হবে। ঠিকানাটা পাঠিয়ে দেবেন, প্রণাম নেবেন। প্রণাম প্রণাম, ভালো থাকুন। সকলের উদ্দেশ্যে জয় গুরু, জয় ঠাকুর। প্রণাম গুরুদেব। হ্যাঁ, সবাইকে প্রণাম জানাই। সবাই ভালো থাকুন, প্রণাম গুরুদেব। এইটি অন্তর থেকে প্রার্থনা রইল। প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম। হ্যাঁ, প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম। সবাই ভালো থাকুন, জয় গুরু। প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম। জয় গুরু।